নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বৈশ্বিক অর্থনীতির মূল উৎস। সেটা হলো ইউএস ডলার। নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি, এটি এমন একটি মুদ্রা যা আমরা সবাই আন্তর্জাতিক বাণিজ্য, ভ্রমণ এবং ব্যবসায় ব্যবহার করি। কিন্তু কখনো কি আপনি ভেবেছেন কেন ডলার এতটা শক্তিশালী হলো এবং এই ডলারাইজেশনের কথা কেন এখন চারপাশে শোনা যাচ্ছে? আমরা আজকে ইউএস ডলারের ঐতিহাসিক উত্থান এবং ডলারাইজেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইউএস ডলার এত শক্তিশালী কেন তা বোঝার জন্য আমাদের 1944 সালে ফিরে যেতে হবে। চিন্তা করুন, পুরো পৃথিবী এক বড় যুদ্ধের মধ্যে, অর্থনীতি বিধ্বস্ত এবং দেশগুলোকে পুনর্গঠন করতে হবে। এই পরিস্থিতিতে 44টি দেশ একত্রিত হয়েছিল ব্রেটেন উডস কনফারেন্সে, যা অনুষ্ঠিত হয়েছিল নিউ হ্যাম্পশায়ার, আমেরিকায়। এদের লক্ষ্য ছিল একটি নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা, যাতে 1920 এবং 1930-এর দশকের মতো অর্থনৈতিক বিশৃঙ্খলা আর না হয়। এবং আন্দাজ করুন, ইউএস ডলার ছিল প্রধান বিজয়ী। ব্রেটেন উডসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ডলারকে সোনার সাথে যুক্ত করা হবে, মানে 1 আউন্স সোনা হবে $35। এর ফলে বিশ্বব্যাপী মুদ্রাগুলোর জন্য এক ধরনের স্থিতিশীলতা আসলো, কারণ প্রতিটি দেশের মুদ্রা ইউএস ডলারের সাথে যুক্ত ছিল, যা সোনার দ্বারা সমর্থিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত ইউরোপের বিপরীতে আমেরিকা ছিল একমাত্র শক্তিশালী অর্থনীতি, এবং এটা ছিল খুবই স্বাভাবিক যে ডলার কেন্দ্রীয় মুদ্রা হয়ে উঠবে। অতএব ইউএস ডলার হয়ে ওঠে বিশ্বের রিজার্ভ কারেন্সি। এর মানে হলো দেশগুলো তাদের রিজার্ভে ডলার রাখে, আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ব্যবহার করে এবং এমনকি তাদের নিজস্ব মুদ্রাও ডলারের সাথে সংযুক্ত করেছিল। ডলার ছিল পৃথিবী জুড়ে অর্থের রাজা। আজকের দিনে ইউএস ডলার এখনও বিশ্বজুড়ে অর্থনীতির অন্যতম শক্তিশালী শক্তি। আজও এটি প্রায় 59% বৈশ্বিক রিজার্ভের অংশ। এটি অধিকাংশ আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়, তেল থেকে শুরু করে কফি, প্রযুক্তি, গ্যাজেট থেকে বিমান টিকিট পর্যন্ত। এবং এটি শুধু দেশগুলোর জন্য নয়, কর্পোরেশন, ব্যাংক এবং এমনকি ভ্রমণকারীরা সবাই ডলার ব্যবহার করে। এক কথায় বলতে গেলে ডলারের প্রভাব পৃথিবী জুড়ে বিস্তৃত। কিন্তু গল্পে একটা মোড় আছে, এবং সেই মোড় হলো ডলারাইজেশন। বিগত কয়েক দশকে চীন, রাশিয়া এবং অন্যান্য দেশগুলো ডলারের উপর তাদের নির্ভরতা কমানোর জন্য এক ধাপ এগিয়ে এসেছে। তারা বিকল্প খুঁজছে, তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার বা এমনকি সোনার মাধ্যমে বাণিজ্য করছে এবং নতুন আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যেগুলো ইউএস ডলারের উপর নির্ভরশীলতা নয়। কেন এমনটা করছে? আসলে কিছু কারণ আছে। প্রথমত, ইউএস স্যাংশন। ইউএস তার ডলার আধিপত্য ব্যবহার করে ইরান, ভেনেজুয়েলা এবং রাশিয়ার মতো দেশগুলোর উপর স্যাংশন চাপিয়ে দিচ্ছে। এই স্যাংশনগুলি তাদের অর্থনীতির উপর বিশাল প্রভাব ফেলতে পারে। তাই এই দেশগুলো ডলারকে বাইপাস করার উপায় খুঁজে বের করছে। এখানে প্রবেশ করে ব্রিক্স গ্রুপ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এই জোটটি চুপচাপ ডলারের বিকল্প তৈরি করার জন্য কাজ করছে। কিছু ব্রিক্স দেশ এমনকি তাদের নিজস্ব মুদ্রা তৈরি করার কথাও ভাবছে, আর তাদের আর ডলারকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য প্রয়োজন নেই। এমনকি সৌদি আরব, যা ঐতিহাসিকভাবে ইউএসের ঘনিষ্ঠ সহযোগী ছিল, চীনের সাথে তেল বিক্রি ডলার বাদে ইউয়ানে করার জন্য আলোচনার মাধ্যমে এগোচ্ছে। এটা তো একটা বড় পরিবর্তন। 2008 সালের আর্থিক সংকটের পর এই সব কিছু শুরু হয়েছিল। দেশগুলো ইউএস ডলারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছিল, কারণ তারা দেখেছিল কিভাবে ইউএস অর্থনীতি দ্রুত পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে। এবং সত্যি বলতে, কে না ভাববে যদি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রা এমন এক অর্থনীতির সাথে যুক্ত থাকে যা খুব সহজে বিপর্যস্ত হতে পারে। তবে এটাও ঠিক যে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
তাহলে চীন, যার অর্থনীতি দ্রুত বাড়ছে, ইউয়ানকে একটি কার্যকর বিকল্প হিসাবে প্রচার করতে শুরু করলো। তারা এমনকি একটি নতুন পেমেন্ট সিস্টেম তৈরি করেছে, যার নাম সিপিএস, যাতে ডলার নির্ভর সুইফট সিস্টেমের উপর নির্ভরতা কমানো যায়। এবং ডিজিটাল মুদ্রাগুলোর উত্থান তো আছেই, ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন এর উপস্থিতি, যদিও এগুলো এখনও ডলারকে প্রতিস্থাপন করতে প্রস্তুত নয়, কিন্তু এগুলো ঐতিহ্যবাহী আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প হিসেবে হতে পারে। এটি মুদ্রার ওয়াইল্ড ওয়েস্ট, কিন্তু ডিজিটাল রূপে। কিন্তু এরকম সব কিছু সত্ত্বেও ইউএস ডলার এখনও অনেক এগিয়ে। এমনকি এইসব নতুন প্রবণতার পরও ইউএস ডলার এখনও বৈশ্বিক রিজার্ভের প্রায় 59% ধারণ করে, ইউরো দ্বিতীয় স্থানে 20% ধারণ করে, এবং চীনা ইউয়ান এখনও ছোট একটি অংশ 3% নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, ডলারের আধিপত্য রাতারাতি আসেনি। আসলে 1971 সালে প্রেসিডেন্ট নিক্সন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets, except in amounts and conditions determined to be in the interest of monetary stability and in the best interest of the United States. যেটির মাধ্যমে ইউএস ডলারকে সোনার স্ট্যান্ড থেকে সরিয়ে ফেলা হয়, অর্থাৎ ডলার আর সোনার দ্বারা সমর্থিত নয়, এটি একটি ফিয়াট মুদ্রা হয়ে ওঠে। এই পদক্ষেপটি আমেরিকাকে আরও অর্থনীতি নিয়ন্ত্রণ করার আরও সুযোগ দেয় এবং তার খরচের সমর্থনে আরও টাকা মুদ্রণ করার সুযোগও সৃষ্টি করে। অনেকভাবেই ডলার হয়ে ওঠে আমেরিকার অর্থনৈতিক শক্তি এবং রাজনৈতিক প্রভাবের প্রতীক। কিন্তু আপনি জানেন, সবাই এতে খুশি নয়। তাই অন্যান্য দেশগুলো নতুন বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে ডলারের ভূমিকা ইউএসকে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ 1956 সালের সুয়েজ সংকট, যখন ব্রিটেন এবং ফ্রান্স মিশরে আক্রমণ করতে চেয়েছিল, তখন ইউএসকে সেনা পাঠাতে হয়নি, পরিবর্তে এটি তার অর্থনৈতিক শক্তি ব্যবহার করেছিল, ব্রিটেনকে ডলারের অ্যাক্সেস বন্ধ করার হুমকি দিয়ে এবং তার মুদ্রা মূল্য কমিয়ে দিয়ে। ব্রিটেন সরে গিয়েছিল, যা বাস্তবে ডলারের কতটা শক্তিশালী তা প্রদর্শন করেছিল। তাহলে আজ আমাদের কি অবস্থা? যদিও ডি-ডলারাইজেশন একটি ট্রেন্ড, কিন্তু ইউএস ডলার এখনও বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য। তবে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নতুন প্রযুক্তির উত্থান, যেমন ডিজিটাল মুদ্রা, আমাদের অর্থনৈতিক যুগে একটি নতুন পর্বের সূচনা হতে পারে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ডলারের ভবিষ্যৎ কী? কিছু বিশেষজ্ঞ মনে করেন যে বিশ্বব্যাপী মুদ্রাগুলোর পরিবর্তন আসতে পারে এবং ডলার হয়তো তার শক্তি কিছুটা হারাবে। তবে ডলার এখনও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত এবং তা এত সহজে বদলাবে না। বিশ্ব অর্থনীতি ক্রমাগত পরিবর্তনশীল এবং ভবিষ্যতে হয়তো একটি মিশ্র মুদ্রা ব্যবস্থার উদ্ভব হবে, যেখানে ডলার, ইউয়ান এবং অন্যান্য মুদ্রা একে অপরকে সমর্থন করবে। তবে ডলার এখনও অনেক বড় শক্তি। এখন এটাই দেখার, ভবিষ্যতে নতুন মুদ্রাগুলো কিভাবে এর আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। আশা করি এই আলোচনা আপনাদের জন্য শিক্ষণীয় ছিল এবং কিছু নতুন তথ্য আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। সকলকে ধন্যবাদ, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে আমাদের কমেন্টে শেয়ার করতে ভুলবেন না।